নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি প্রশ্ন করব। নিঃসন্দেহে প্রশ্নগুলো খুব একটা সুখকর হয় না, স্পষ্ট প্রশ্ন শুনতে একটুখানি কড়া লাগে, কিন্তু কিছু করার নেই। সোজা প্রশ্ন করার জন্য দায়বদ্ধ আমি, আর সেই প্রশ্নগুলো মানুষের জন্য। সোজাসুজি প্রশ্ন করব, উত্তর নেব, তবে তার আগে চোখ রাখছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে এই মুহূর্তের হেডলাইন্সে। অনুব্রত মণ্ডল মামলা এবার সরাসরি বিচারককে হুমকি চিঠি। অনুব্রতর জামিন মঞ্জুর না করলে গোটা পরিবারকে গাঁজা কেসে ফাঁসানো হবে। হুমকি চিঠি আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে। ভয় পাচ্ছেন কেন? আর শেষে জজ সাহেবকেও ভয় দেখাতে হচ্ছে। জজ সাহেব যদি তাদের অনুযায়ী রায় না দেয়, জজ সাহেব ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে। ভয় পেয়ে বিচারককে হুমকি দিতে হচ্ছে। তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাওয়ারের। অবাক হওয়ার কিছু নেই প্রতিক্রিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তৃণমূল হুমকির রাজনীতি করে না, মন্তব্য মদন মিত্রের। ভোটে হারলে হারবো, 2-4টে আসনে হারলেও ক্ষতি নেই, কিন্তু কোনো গা জোয়ারি নয়। পঞ্চায়েত এবং কয়েকটি পৌরসভার ভোটের আগে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে ওরা মিটিং করবে, পাল্টা মিটিং করবেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে। এবার থেকে মারের বদলে মার হবে। আরও এক তৃণমূল বিধায়কের মুখে শাসানি। এবার হুমকি দিলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল। স্পষ্ট বললেন, মারের বদলা মার। বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বারাসত। জেলা শাসকের অফিসে ঢুকতে বাধা, ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। দলের খবর বাইরে যাচ্ছে কিভাবে? বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ বৈঠকে প্রশ্ন অমিত মালভিয়র। ধর্মেন্দ্র প্রধানের বৈঠকের খবর কিভাবে কুণালের কাছে যাচ্ছে প্রশ্ন তুলে বঙ্গ বিজেপিকে সতর্ক বার্তা কেন্দ্রীয় পর্যবেক্ষকের। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলায় একটা কথা আছে, যেমন আয় তেমন ব্যয়, যেমন আয় তেমন ব্যয়। এই দুয়ের সামঞ্জস্য না থাকলে পতন অবধারিত। এবং শুধুমাত্র বাংলায় নয়, বিদেশি ভাষাতেও তেমনই একাধিক প্রবাদ রয়েছে। ঠিক ততটাই কাপড়ের কোট বানানো উচিত যতটা কাপড় তোমার কাছে রয়েছে। হাতে গরম উদাহরণ রয়েছে শ্রীলঙ্কা। যদিও ভারতীয় হিসেবে আমাদের সেই ভয় নেই, তবে বঙ্গবাসী হিসেবে ভয় আছে বই কি। একটা ভয় আছে কোথাও, যে সত্যি সত্যি যেমন আয় হচ্ছে তেমনটাই কি ব্যয় হচ্ছে। বিগত কয়েকদিনে খবরের শিরোনামে একাধিক বিষয় এসছে। মানুষ কোটি কোটি টাকা দেখেছেন, গরু চুরি দেখেছেন, চাকরি চুরি দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির খবর চলে এসছে সামনে, কেউ নিস্তার পাননি। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও নতুন করে একটা নতুন ভয় কি চোখ রাঙানি দিচ্ছে। কেন বলছি ভয়ের কথা? কারণ আপনি কি সত্যি জানেন যে এই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আজ যে সন্তান মায়ের গর্ভে, তার মাথাতেও 50,000 টাকার বেশি দেনা। না, এক বিন্দু বাড়িয়ে বলছি না, বাচ্চা জন্মানোর আগেই তার মাথায় দেনা চেপে যাচ্ছে। রাজ্যের দেনা 5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি। দুম করে বললে বা শুনলে কটা শূন্য হতে পারে 5-এর পর, তাও আমরা অনেকে হিসেব মেলাতে পারি না। কর গুনে গুনে দেখতে হয়, 5 লক্ষ কোটি মানে 5-এর পরে কখানা শূন্য বসাতে হবে। ভেবে দেখুন, এই বিপুল পরিমাণ অঙ্ক হচ্ছে রাজ্যের দেনা। অনেকেই একেবারে তা বলতে পারবে না,
সত্যি সত্যি ভিড়মি খাবে। ধারের অঙ্ক এ রাজ্যের যে পরিমাণ মাথায় রয়েছে, সেই জায়গা থেকে নিঃসন্দেহে চিন্তার মেঘ ঘনাচ্ছে। যদি এটা প্রথম নয়, শুরু থেকে 2011 সালে যখন ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনেক ধার নিয়ে শুরু করছি নতুন অধ্যায়। আর এই সময় দাঁড়িয়ে ভারে মা ভবানীর মতো অবস্থা যেখানে তৈরি হয়েছে রাজ্যের, সেখানে রাজ্যের যে ব্যয়, সে ব্যয়ের পরিমাণও দেখে চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। যদি সেরকম অন্য অনেক দিকে নাও নজর রাখি, শুধুমাত্র যদি আমরা ঢাকঢোল পিটিয়ে যেভাবে কোথাও অনুদানের ছবিটার দিকে নজর রাখি, তাহলেও কোথাও চিন্তা হয়। কে বলবে রাজ্যে চাকরির দাবিতে হাজার হাজার ছেলে মেয়ে রাজপথে রয়েছে? কে বলবে রাজ্যে ডিএর দাবিতে সরকারি কর্মীরাও আন্দোলন করছে? আমাদের রাজ্যে পেনশন না পেয়ে আত্মঘাতী হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, আর সেই রাজ্যে বছর বছর পুজো কমিটিকে অনুদানের টাকা বাড়ানো হচ্ছে না। অনুদান নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। আমরা জানি করোনার পর বিভিন্ন পুজো কমিটিগুলোর ক্ষেত্রে স্পন্সর কমে গিয়েছে, অনুদানের প্রয়োজনীয়তা রয়েছে নিঃসন্দেহে, কিন্তু ধারের টাকায় ঘি খেলে প্রশ্ন তো উঠবেই। রাজ্যের ধারের একটি পরিসংখ্যান আপনাদের দেখাই আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই। 2011 সালে নজর রাখি। 2011 সালে প্রায় 2,03,000 কোটি টাকার ঋণ ছিল এই রাজ্যে। 2011 সালে প্রায় 2,03,000 কোটি টাকার ঋণ ছিল। 2011 সালে সরকার পরিবর্তন হলো এ রাজ্যে। তারপর কি হলো? এই ঋণের যে বোঝা, সেই বোঝা বেড়ে হলো প্রায় 5,35,000 কোটি টাকা। মানে 2 লক্ষ থেকে 1 লাফে 5,35,000 কোটি। বর্তমানে প্রত্যেক রাজ্যবাসী, মানে আমার, আপনার, আমাদের সবার ঘাড়ে 50,000 টাকার দেনা রয়েছে প্রায় গড়পড়তায়। যে রাজ্যের ভাড়ারে এমন পরিস্থিতি, সেই রাজ্যে যদি কোটি কোটি টাকার অনুদানের ছবি সামনে চলে আসে, পুজোর অনুদানের বিপক্ষে নই আমরা, কিন্তু আমাদের প্রশ্ন অগ্রাধিকারের, প্রায়োরিটি যাকে বলা হয় ইংরেজিতে, অর্থাৎ প্রথম কোনটাকে গুরুত্ব দেব। আজ রাজ্যের আর্থিক অবস্থা যদি ভালো হতো, তাহলে সত্যি সত্যি কোনো অনুদান বা কোনো কিছু নিয়ে প্রশ্ন উঠতো না। কিন্তু এই রাজ্যের আর্থিক পরিস্থিতি কি ঠিক সেই অনুকূলে রয়েছে? মুখ্যমন্ত্রী নিজেই বলছেন টাকা নেই, টাকা নেই, টাকা নেই। কষ্ট করে অনুদান দিচ্ছেন তিনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? কদিন আগে একটা বক্তব্য শোনাই। আর আমরা যেটা আপনাদের প্রথমে দিতে শুরু করেছিলাম 10,000, 25,000, আগের বারে দিয়েছিলাম কত? জোরে বলতে হবে। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। কষ্ট করেও অনুদান বাড়ানো হলো, নিজেই স্বীকার করছেন মুখ্যমন্ত্রী। কারণ কোথাও সত্যি সত্যি রাজ্যের ভাড়ারের যে করুণ অবস্থা, সেটা বোধহয় আর কারোরই অজানা নয়। এবছর প্রায় 43,000 পুজো কমিটিকে 60,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। হিসেব করলে সেই অঙ্ক হয় 258 কোটি টাকা। গত বছর কমিটিগুলোকে রাজ্যের অনুদান ছিল মোট 215 কোটি টাকা, আর এবার সে অনুদানের পরিমাণ বেড়ে হয়েছে 258 কোটি টাকা। এখানেই শেষ নয়, বিদ্যুতের বিলে 50 থেকে 60% ছাড় দেওয়া হয়েছে। নিঃসন্দেহে প্রয়োজন রয়েছে, আমরা আবারও বলছি। করোনার পরের যে সময়, সেখানে বিভিন্ন পুজো কমিটির ক্ষেত্রে বিপুল পরিমাণ স্পন্সর কমে গিয়েছে। সব জায়গাতেই তো ক্রাইসিস রয়েছে। তার মধ্যেও বাঙালির সবচেয়ে বড় উৎসব, কোথাও তাকে সুসজ্জিত করার দায় সবার রয়েছে। কিন্তু আমি আবারও ফিরে আসছি, যেখান থেকে কোথাও বিরোধীরা প্রশ্ন তোলার জায়গায় থাকছেন, যেখান থেকে সাধারণ মানুষ, সরকারি কর্মচারীরা প্রশ্ন তোলার জায়গায় থাকছেন, তাহলে অগ্রাধিকারে কি আমরাও আসতে পারি না? পুজোর আগে কি আমাদের মুখেও হাসি ফুটতে পারে না? একই ইস্যুতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। তিনি কি বলছেন, শুভেন্দু অধিকারী কি বলছেন এই বিষয়ে শোনাবো একবার। আমি এই পুজো খয়রাতি নিয়ে মন্তব্য না করেও বলবো যে যখন আর্থিক অবস্থা আপনার শক্তিশালী, তখন পশ্চিমবাংলায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে পুজোর আগে অন্তত 20% ডিএ ঘোষণা করুন। হাজার হাজার ঠিকাদারের হাজার হাজার কোটি টাকা বকেয়া, ঠিকাদারদের বকেয়াটা
দয়া করে পেমেন্ট করে দেন, এটা দ্বিতীয় প্রস্তাব রাখবো। অনুরোধ করব বর্ধমানের মতো অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী তাদের অবসরকালীন যে সমস্ত অর্থ আটকে রেখেছেন আপনি, সেই টাকাগুলো দয়া করে এগুলো আপনি দিয়ে দেন। এবং আশা করব গান্ধী মূর্তির নিচে যারা বসে আছেন তাদেরকেও অন্তত বাড়িতে পুজোটা কাটানোর সুযোগ করে দেবেন। সত্যি রাজ্যে যে আর্থিক পরিস্থিতি সেটা আজকে প্রত্যেকটা মানুষ জানেন, যারা ন্যূনতম খোঁজ খবর রাখেন আশপাশের। শাসক দলের নেতা নেত্রীরা প্রকাশ্যে তা মেনে নিয়েছেন। মমতা ব্যানার্জি নিজে ওই পরিস্থিতির জন্য কখনো কখনো বিগত বাম আমল, আবার কখনো কেন্দ্রকে দোষারোপ করেছেন। দোষারোপ চলেছে, কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগও তুলেছেন তিনি বারে বারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট রাজ্যের হাঁড়ির হাল, এখানে কোনো দ্বিমত নেই। ভাড়ার যে ক্রমশ শূন্য হচ্ছে, এখানে কোনো দ্বিমত নেই। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী বিষয়ে কি বলেছেন, এই বকেয়ার বিষয়, কেন্দ্রের কাছে টাকা চেয়ে বারবার টাকার দাবি করে রাজ্যের ভাড়ার বিষয় কি মন্তব্য রেখেছিলেন তিনি, একবার শোনাই আজ। 100 দিনের টাকা না দিলে আগামী 5-6 তারিখে ব্লকে ব্লকে মিছিল মিটিং করবেন। আর বিজেপির নেতারা মিটিং করতে আসলে জিজ্ঞেস করবেন 100 দিনের টাকা কোথায়? আমাদের টাকা নিয়ে দিল্লিতে পালাও, আর বাংলার টাকা তোমরা দাও না। 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না আমাদের ডিসেম্বর মাস থেকে, অথচ এটা আমাদের প্রাপ্য। কিন্তু ডেলিভারেড অ্যাটেম্প সেন্ট্রাল গভর্নমেন্টের নোংরা খেলা, তারা 5 মাস ধরে টাকা দিচ্ছে না। প্ল্যানে আগে যে টাকা আসছে সব বন্ধ করে দিয়েছে, এটা লিখতে হবে। বন্ধ করে দিলেই তো হবে না, বেশি করে লেখো, দরকার হলে লোক পাঠাও, দরকার হলে ইরিগেশন সেক্রেটারি একবার যাক, গিয়ে কথা বলে আসুক। সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটিটাও দিচ্ছে না ঠিক মতো, আমাদের এখান থেকে সব ট্যাক্সটা তুলে নিয়ে যাচ্ছে, ওয়ারেস আমাদের প্রাপ্য যেটা সেটা দিচ্ছে না। বিভিন্ন সময়ের বক্তব্যগুলো শুনলাম এবং এই জায়গা থেকে বারবার অন্য ছবিটাও তো দেখতে হয়েছে আমাদের। বছরের পর বছর রাজ্য সরকারি কর্মীদের ডিএ আটকে রয়েছে, তারা পথে নেমেছেন, তারা আন্দোলন করেছেন, এমনকি হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও। গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু সেই সময়সীমাও শেষ লগ্নে ডিএ নির্দেশ পুনর্বিবেচনার জন্য আদালতে আর্জি জানিয়েছিল রাজ্য, সেক্ষেত্রেও। অর্থাৎ মোদ্দা কথা হলো ডিএ দিতে গড়িমসি করছে রাজ্য, এবং নিঃসন্দেহে পেছনে হয়তো রয়েছে ভাড়ার, এই যে শূন্য ভাড়ার, এটা একটা বড় কারণ হয়ে রয়েছে এর নেপথ্যে। শাসক দলের যুক্তি টাকার খামতি রয়েছে, সেটা বারবার বলা হয়েছে। শুধু কি ডিএ, মেয়র রোডে 500 দিনেরও ওপর বেশি সময় ধরে যারা ধর্ণা দিচ্ছেন তাদের কথাও বলতে হয়। শিক্ষক পদে চাকরির পরীক্ষায় পাশ করেও তারা এখনো পর্যন্ত হয়তো নিয়োগপত্র পাননি। আমরা সবাই জানি শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। আর এর মধ্যেই এক মর্মস্পর্শী ঘটনা, ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা সামনে এসছে, বর্ধমানের ঘটনা। সপ্তাহখানেক আগের কথা, বর্ধমানের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তিনি আত্মঘাতী হন। তিনি কলকাতার হেয়ার স্কুলের টিচার ছিলেন। পরিবারের দাবি ছিল 3 বছর ধরে তিনি পেনশন পাচ্ছিলেন না। পেনশন না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সুনীল কুমার দাস, হেয়ার স্কুলের প্রাক্তন এই শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। কার কাছ থেকে জানেন? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি শিক্ষারত্ন পুরস্কার নিয়েছিলেন। হেয়ার স্কুলের প্রধান শিক্ষক। একজন অবসরপ্রাপ্তের কাছে পেনশন যে একমাত্র সামাজিক সুরক্ষা, সেটা কে না জানে বলুন তো? তার শেষ সম্বলটুকুও তিনি পাচ্ছিলেন না। এত কিছু দেখার পর যদি রাজ্যের বিভিন্ন জায়গাতে অনুদানের সংখ্যা বাড়ে এবং সেখানে তখনও পর্যন্ত ব্রাত্য থেকে যায় প্রাপ্যগুলো, বকেয়াগুলো, তখন হয়তো প্রশ্ন ওঠে অনুদান নিয়ে নয়, প্রশ্ন ওঠে রাজ্যের অগ্রাধিকার নিয়ে, প্রশ্ন ওঠে মানুষের প্রাপ্য নিয়ে, প্রশ্ন ওঠে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে। এই প্রশ্নগুলো উঠছে, আর এই প্রশ্নগুলো নিয়ে আমি শুরু করবো আজকের আলোচনা। তবে তার আগে চোখ রাখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে।
রাজ্যে চাকরির আকাল, একের পর এক দুর্নীতি, কোষাগার শূন্য, রাজ্য সরকারিতে ডিএ বাকি, তবুও অনুদান আছে। দুর্গাপুজোয় 43,000 পুজো কমিটিকে এক ধাক্কায় 10,000 টাকা করে বাড়িয়ে 60,000 টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে 60% ছাড় দেওয়ারও ঘোষণা করেন তিনি। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। রাজ্য সরকারি কর্মচারীদের 31% বকেয়া ডিএ, শিক্ষারত্ন সম্মান পেয়েও পেনশন না পেয়ে অবসাদে আত্মঘাতী শিক্ষক, এমন ছবিও দেখেছে বাংলা। এই আবহেই ক্লাবগুলিকে আর্থিক সাহায্য নিয়ে উঠেছে প্রশ্ন। দান খয়রাতির রাজনীতি বলেও কটাক্ষ করেছেন বিরোধীরা। দুর্গাপূজার জন্য 60,000 টাকা দেওয়া হচ্ছে, 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হচ্ছে, অথচ পেনশন ডিএ সব বন্ধ, উন্নয়নের রাস্তা বন্ধ, বেতন বন্ধ, আর রিক্রুটমেন্ট বন্ধ। খালি লোককে বোকা বানার জন্য এইসব কথাগুলো বলে। বিরোধীদের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ রাজ্যের শাসক দল। মানুষ যখন উন্মত্ত হয়ে যায়, পাগল হয়, তখন তো সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। তো ওনারা কিছু করার নেই, কারণ উনি বুঝতে পারছেন বিজেপিতে ওনারা জায়গা নেই। ফলে এখন উনি যা ইচ্ছে তাই বলছেন, যা পারছেন। তবে আমি তাতে রাগ করব না। আমি জানি দিলীপ ঘোষের মনে বড় ব্যথা। আর দিলীপ ঘোষ যদি স্বপ্নে আমায় দেখেন, আমার কাছে ওনার মেডিসিনটা আছে, আমি স্বপ্নে ওনার কানে কানে মেডিসিনটা বলে দিতে পারবো। একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। প্রশ্ন উঠছে, সেই অস্বস্তি কাটাতে কি খয়রাতির রাজনীতি? ডিএ পাননি যারা, পেনশন থেকে বঞ্চিত যারা, নিয়োগ দুর্নীতির জাতাকলে যাদের চাকরি আটকে, তাদের মুখে হাসি ফুটবে তো? ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে সবার ঘরে আলো জ্বলবে তো? রিপাবলিক বাংলা। এই জায়গা থেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, আর এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে থাকবেন তাদের কাছে আমি আসবো। তবে তার আগে নিঃসন্দেহে একই বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম এবং লকেট চ্যাটার্জি তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং এর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যগুলো আমাদের কাছে এসছে, আমি এক এক করে শোনাবো। তবে তার আগে যারা স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চ্যাটার্জি, রয়েছেন সিপিআইএম নেতা সৈকত গিরি, রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং রয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিনহা। দীর্ঘদিন ধরে বিজয়বাবু ডিএ নিয়ে আন্দোলন করছেন। আমি এক এক করে আসি। প্রথমে আসি বৈশ্বনাথ, আপনাকে একটা সংক্ষেপে একটুখানি কথা বলে নিই, এক এক করে আমি আসছি। এই কোথাও বিষয়টা অনুদান, আমি শুরুতেই যেটা বলছিলাম আপনি হয়তো শুনেছেন, যে বিষয় নিয়ে অনুদান নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন রয়েছে রাজ্যের অগ্রাধিকার নিয়ে, এতদিন ধরে যেগুলো প্রাপ্য রয়েছে, যেগুলো বকেয়া রয়েছে সেগুলো নিয়ে। সেক্ষেত্রে ডিএ, পেনশন এরকম গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় দাঁড়িয়ে আবার এই প্রশ্নগুলো হঠাৎ করে মাথাচাড়া দিল, কারণ তাদের মনে হচ্ছে যদি অনুদানও দেওয়া যেতে পারে তাহলে এগুলো আমাদের যে প্রাপ্যগুলো রয়েছে সেগুলো কেন দেওয়া যেতে পারছে না, কি বলবেন? দেখুন, আমি এইটুকু বলতে পারি যে দুর্গাপুজো বাংলার যেটা আন্তর্জাতিক স্তরে একটা স্বীকৃতি পেয়েছে কালচারাল হেরিটেজ হিসাবে। তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার বাংলার সংস্কৃতি, কৃষ্টি ও ধর্মীয় সহাবস্থানের দিকে নজর দিয়েছে এবং দুর্গাপুজোগুলোকে সাহায্য করে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, যেটা সারা পৃথিবীতে এই উৎসব আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, তাদের দুর্গাপুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছে। এবং এইগুলোকে নিয়ে যেটা ডিএর ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু এটা রাজ্য সরকারও এই ডিএটা নিয়ে ভাবনা চিন্তা করছে। এটা মানে কর্মীদের পিএফের টাকা ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরও ডিএ দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বাংলার দুর্গাপুজোকে গ্লোরিফাই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেষ্টা, যে আন্তরিকতা, যে প্রয়াস, সেটাকে দৃষ্টিটাকে ঘোরানোর জন্য তারা ডিএটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। গতবারও দুর্গাপুজোকে সাহায্য করা হয়েছিল কোভিড পরিস্থিতিতে, তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসবার পরে দুর্গাপুজো কমিটিগুলির পাশে দাঁড়ানো হয়েছিল। সারা বাংলা জুড়েই এটা হয়ে আসছে।
এবং দুর্গাপুজো কমিটিগুলি তার জন্য সবাই খুশি। একদম। এবং 1 সেপ্টেম্বরও আমরা দুর্গাপুজোকে এই আন্তর্জাতিক স্তরে একটা স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো, সে ব্যাপারে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা মিছিলও করব। তো সব কিছুর মধ্যে দিয়ে আসলে বিজেপি বা বিরোধী রাজনৈতিক দলগুলির একটি সাধারণভাবেই রাগ বা একটা কুৎসা করার একটা মানসিকতা আছে। যা কিছু ভালো করা হোক না কেন, দুর্গাপুজোগুলোকে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হোক না কেন, সেটাকেও তারা চেষ্টা করছেন, এই কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার যে চেষ্টা, সেটাকেও তারা একটা ব্যঙ্গাত্মকভাবে দেখতে চাইছেন। না, নিঃসন্দেহে অনুদানগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, নেই যে একেবারেই সেরকম কোনো জায়গা নেই, বিশেষত কোভিডের সময় এবং কোভিডের পরের সময়। আমি যেরকম বলছিলাম যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং একই সঙ্গে দুর্গাপুজো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাহায্যের দরকার হয়, সেই সাহায্যের রাস্তা বারবার কোথাও রাজ্য সরকার দেখিয়েছেন। আমি আবারও বলছি, প্রশ্ন এটা নিয়ে একেবারে নয়, এবং এই সাহায্যগুলো কোভিডের পরবর্তী সময়তে সত্যি সত্যি প্রয়োজনীয়, নয়তো ছোট পুজোগুলো প্রায় ধুঁকতে বসেছিল সেই সময় দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন এটা নিয়ে নয়, আমি আবারও বলছি, প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে যে বিষয়টা বলা হচ্ছে শূন্য ভাড়া সম্ভব হচ্ছে না, যা নিয়ে কোর্টে পর্যন্ত যেতে হয়েছে দিয়ে আন্দোলনকারীদের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজোর আগে তারা কি একটু প্রত্যাশা করতে পারে নাকি তাদের মুখে হাসিটা ফিরবে, তারাও একটু ডিএ পাবেন, তারাও পেনশন পাবেন? না, তাদের তো বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা আছে। রাজ্য সরকার চেষ্টা করছে যে কিভাবে তাদেরকে কিছু সাহায্য হাতের যে বকেয়া সেটাকে মেটানো যায়, সেটা একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। কিন্তু দুর্গাপুজো কমিটিগুলিকে অ্যানাউন্সমেন্ট করার পর থেকেই যেভাবে ডিএটাকে নিয়ে এসে একটা অন্যরকমভাবে অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কেন ক্লাব কমিটিগুলোকে সাহায্য করা হচ্ছে, কেন দুর্গাপুজোকে সাহায্য করা হচ্ছে, বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন সাহায্য করা হচ্ছে, এইটা যে বারবার যারা প্রশ্ন করছেন তাদের তো অভিসন্ধি বয়ে যাচ্ছে। আমি আবারও বলি শঙ্কুদেব, আপনাদের বিষয় আমি জানি না যে কোথাও কি দুটো বিষয় নিঃসন্দেহে যখন অনুদানের বিষয় আসছে তখন পাশাপাশি আসছে প্রাপ্য বকেয়ার বিষয়, কিন্তু এর সঙ্গে তো পুজোর কোনো সম্পর্ক নেই। আপনাদের ভার্সন কি? এই যে আজকেও শুভেন্দু অধিকারী তিনি বললেন যে যারা মেয়র রোডে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে উচিত পুজোর আগে কিছু দিয়ে দেওয়া, এই বকেয়া, প্রাপ্য, ডিএ, পেনশন এগুলোকে ক্লিয়ার করা, আপনাদের স্ট্যান্ডটা কি শঙ্কুদেব পণ্ডা? দেখুন, রাজ্যের এখন অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, তাই আমি কোনো মতেই বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানকে যে অনুদান দেওয়া হচ্ছে তার বিরোধিতা করব, এর কোনো প্রশ্নই নেই। আমি তো রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর, নাকতলা উদয়ন সঙ্গে ঠিক কী হবে। যেভাবে যে পরিমাণ সাহায্য নিয়ে পার্থবাবু আসতেন, ডোন্ট টেক ইট পার্সোনালি অ্যান্ড আদারওয়াইজ, সরাসরি যেভাবে তিনি কোমর বেঁধে নামতেন, সেই ধরনের সংস্থাগুলোকে 60,000 দেওয়াটা যথেষ্ট কম, পরিমাণ বাড়ানো উচিত। সারা রাজ্যের সমস্ত ক্লাবকে বারবারন্ত এই রাজ্যের অর্থনৈতিকভাবে এত সচ্ছল একটি রাজ্যের মিনিমাম 1 লক্ষ টাকা করে দেওয়া উচিত ছিল। আমরা তো দেওয়ার বিপক্ষে, আপনাকে কে বলছে? আমি তো ব্যক্তিগতভাবে বলছি যে ক্লাব, পুজো কমিটি এদেরকে 1 লক্ষ করে দেওয়া উচিত। কেন দেবেন না মশাই? তাতে সে একজন শিক্ষক বা 2-4 জন শিক্ষক তারা পেনশন না পেয়ে সুইসাইড করলেন, তাতে কি যায় আসে? আমার তো পুজোয় তাতে কোনো ব্যাঘাত ঘটবে না। তাতে সে ধর্মতলায় 10টা ছেলে চাকরির জন্য চিৎকার করলো, বা সারা রাজ্যে হাজার হাজার বেকাররা চাকরি দাও বলে চিৎকার করলো। আমরা তো পুজোর আবহে এত পুরস্কার পেয়েছি, যাগযজ্ঞ, আলোক, মালা এসবে ভুলিয়ে রাখতে পারবো মানুষকে। আমরা তো 1 লক্ষ টাকা করে ক্লাবগুলোকে দিতে পারতাম, কারণ যারা এই রাজ্যের ঠিকাদাররা কাজ করছে তাদের আমরা পেমেন্ট দিতে পারছি না নির্লজ্জের মতো। তবু আমরা তাদের তো আর সামনাসামনি করতে হবে না, পুজোয় নতুন জামা কাপড় পরে আমরা তো ঘুরে বেড়াবো। সেই গরিব ছেলেমেয়েরা খেতে পাক না পাক, তারা উচ্ছন্নে যাক, রাজ্য রসাতলে যাক, তাতে কার কি? কিন্তু আমরা ভাই বিরোধিতা করছি না। এত সুযোগ্য সচ্ছলভাবে চলা একটি রাজ্যের মিনিমাম 60,000 টাকা একটা পুজো কমিটিকে পোষারে, এই কষ্টে পুজো করা যায়? এই টাকা না শঙ্কুদেব, তাহলে ভাড়ার যে শূন্য আপনি বলছেন যে এইটা বেসিক্যালি আসলে সত্যি নয়, আসলে বাস্তব নয়, ভাড়ার শূন্য শুধু কথার কথা বা বলার জন্য বলা, এটা কি বলতে চাইছেন আপনি? কার ভাড়া? আগে তো আপনাকে সেই প্রশ্ন করতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের ভাড়ার তো শূন্য ছিল না। যে পার্থ চট্টোপাধ্যায়ের ভাড়ার থেকে কোনো পুজো কমিটি অনুদান পেতেন, তারপরেও তো গত 4 বছর ধরে তারা সরকারি অনুদান পেয়ে এসছেন। আপনি ভেবে দেখুন কিভাবে জাস্টিফাই করবেন তাকে।
যে পুজোর যদি সামগ্রিক উন্নয়নের বিষয় থাকতো তার একাধিক পদ্ধতি সরকার অবলম্বন করতে পারতো। আমি আবারও বলছি, কোনো পুজো কমিটি কোনো পুজোকে অনুদান দেওয়ার বিরোধী আমরা নই। আরে কোথায় বিরোধিতা করছি? ও বৈশাদা, এই নোংরা রাজনীতি করবেন না। এই তো রাজনৈতিক মুখ বেরিয়ে পড়েছে, তার মানে আপনারা টাকা দিয়ে রাজনীতি করছেন। উত্তর নিতে হবে। সংস্কৃতি, দুর্গা পূজা করতে হলে কবার আমাদের হাইকোর্ট যেতে হয় জানেন? বাংলার মানুষকে দুর্গা পুজো করবার জন্য আপনার সরকারের সময় কতবার হাইকোর্টে যেতে হয় আপনি জানেন? কতগুলো মামলা হয়? হিসাব দেবো আপনাকে, লিস্ট পাবেন। হাইকোর্টে যেতে হয়। এই কথা অনেকবার বলেছেন, আর অনেকবার হেরেছেন। এক সেকেন্ড আমার হেরেছেন, সাজেশন মিলে এই কথা তো আগেও বলেছেন, হেরে গেছেন, চলে গেছেন, যুক্তি দিতে পারছেন না। আরে তো আপনি তো এই কথাগুলো তো একটা প্রশ্ন মানুষের কাছে বলেছিলেন, মানুষ কি আপনাকে অ্যাকসেপ্ট করেছে? ও বৈশাদা, মানুষ আপনাদের এই কথাগুলো অ্যাকসেপ্ট করেনি বলে আমি 2.5 কোটি ভোট পেয়েছি। শুনুন না, আরে মানুষ আপনাদের অ্যাকসেপ্ট করেনি। আমার 70 জন এই কথাগুলো বলে আপনি দুর্গাপূজার বিরোধিতা করছেন। উত্তর দিচ্ছেন না কেন? আপনি বাংলার দুর্গাপূজার বিরোধিতা করছেন। আরে একটা দুর্গাপূজা উত্তর চেয়েছিলাম। আরে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, এটা বলুন। এই জন্য খুশি থাকা উচিত। আপনি নিয়ে এসেছেন দুর্গাপূজার সমস্ত ক্রেডিট আপনার, আপনি নিয়ে এসেছেন। আপনার মুখে লজ্জাও করে না? অন্তত 500 মামলা করতে হয়। আমি আপনার কাছে একটা জিনিস, ও বৈশানদা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন না। আমি একটা নতুন দুর্গাপুজো কালকে এখানে করব সল্ট লেকে, জায়গা আমার নিজস্ব, এবং আমরা 5-7 জন মিলে করব। পারমিশন দেবেন? দুর্গাপুজো করতে আরে পারমিশন দেবেন, অনুমতি নিয়ে পারমিশন দেবেন। আপনি দুর্গাপুজো কোর্টে যেতে হবে, পলিটিক্স করবেন না, দুর্গাপুজোর জন্য পুজো নিয়ে পলিটিক্স করবেন না। আপনারা করছেন, বিজেপির পলিটিক্স করছেন না, বিজেপির পলিটিক্স করছেন। এই জন্য আপনাদের ইতিহাসের রাস্তাগুলো পাঠিয়ে দিতে পারেন। এত তাড়াতাড়ি এই জন্য হেরে যান। এক সেকেন্ড, দুর্গাপুজো নিয়ে রাজনীতি করবেন এক লাইনে শেষ করব। দুর্গাপুজো আমরা করেছি, বাঙালিদের পুজো। উনি শেষ করলে বলবো। বাঙালিদেরকে অপমান করবেন না। ঠিক। আরে ভাই, যারা পেনশন পাচ্ছে না তারাও বাঙালি, যারা বকেয়া পাচ্ছে না তারাও বাঙালি। 1 সেপ্টেম্বর দুর্গাপুজোটা কেন এই সমস্ত মিছিল ফিছিল করে এগিয়ে নিয়ে এসছেন জানেন? যত তাড়াতাড়ি মানুষকে একটু ভুলিয়ে দেওয়া যায় পাঠ্যকেষ্টকে। সৈকত, আমি মোদ্দা বিষয় ফিরে আসি। এই সবকিছুর ঊর্ধ্বে রাজ্যের ভাড়ার শূন্য না শূন্য নয়, এখনো পর্যন্ত আমরা যখন আলোচনা করছি, স্ক্রিনে আমি দেখাচ্ছি, প্রাইমারি টিচার্স থেকে শুরু করে একাধিক সংগঠন, তারা প্রত্যেক মাঝে মধ্যে রাস্তায় নামে। কেউ বেতন বৃদ্ধির দাবিতে, কেউ বেতনের দাবিতে, বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী তারা বেতনের দাবিতে, কেউ পেনশনের দাবিতে, কেউ ডিএ এর দাবিতে। ডিএ নিয়ে তো হাইকোর্ট কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে যারা আন্দোলনকারীরা, তারপর নির্দেশ এসছে। আমার বক্তব্য সৈকত খুব স্পেসিফিক আপনার কাছে, রাজ্যের ভাড়ার শূন্য না শূন্য নয়, আপনার কি মনে করেন? দেখুন, এক হচ্ছে আপনার প্রশ্ন আমি বিশ্বাস করি না, আপনাদের এই বুলেটিনও আমি বিশ্বাস করি না, এখানে এই তরজাও আমি বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা বলেছিলেন যে দিদি আমার এলাকায় হাসপাতালে ডাক্তার নেই, একটা ডাক্তার দিন, হাসপাতালে বেড নেই, বেড দিন, কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডার নেই, অক্সিজেন সিলিন্ডার দিন। এখন আমরা যখন এই গরম আলোচনায় অংশ নিচ্ছি, তখন এই রাজ্যের কেলেঘাই কপালেশ্বরীর প্রান্তরে যাদের বাড়ি, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যেখানে আমফান আইলার পরবর্তীকালে বাঁধ মেরামতির নামে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেই সমস্ত এলাকা এখনো এক বুক গলা জলে মানুষ বসবাস করছে। বাঁধ মেরামতির বেলাতেও টাকা নেই। ব্রিজ চেয়েছিল ওই বীরভূমের অনুব্রতর জেলায়, বলেছিল টাকা নেই। এতগুলো টাকা নেই মাঝখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? 50,000 থেকে 60,000 করলেন। কি করলেন? 60% বিদ্যুৎ বিলে ছাড় দিলেন। আচ্ছা, অনুপ্রেরণা ছাড়া যেমন কয়লা পাচার, গরু পাচারের টাকা চুরি সম্ভব নয়, তেমন অনুপ্রেরণার টাকা ছাড়া এই ক্লাবগুলোতে দুর্গা প্রতিমার মুখটাকে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দিয়ে ঢাকা সম্ভব? এটা আমি বিশ্বাস করি না। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চান যে দুর্গা পুজোটা হোক মমতাময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বাজবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং থাকবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দুর্গা পুজো ভুলে গিয়ে মানুষ বুঝবে এটা তৃণমূলের কোনো একটা পার্টির উৎসব চলছে। এবং আমি যে কথাটা তোমাকে স্পষ্ট করে সোনালি বলতে চাই, দেখো এটার মধ্যে কোনো অন্যায় আমি দেখছি না, কারণ আরএসএস এর দুর্গা উনি কি করে রাম মন্দির যেখানে প্রায়োরিটি পায় অক্সিজেন সিলিন্ডার না দিয়ে, সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করবেন, এটাই খুব স্বাভাবিক। কারণ এই দুর্গা পুজোগুলোই, এই ক্লাবগুলোই তৃণমূলের নেতাদের অর্পিতাদের জন্ম দেয়। এই দুর্গা পুজো, এই ক্লাবগুলোই তৃণমূলকে নির্বাচনের দিন 200 টাকায় একটা করে ছাপ্পা মারতে ছেলে সাপ্লাই করে। এই ক্লাবগুলোই এলাকায় এলাকায় তৃণমূলের বকলমে পার্টি অফিস হিসেবে পরিচালিত হতে সাহায্য করে।
নয় সৈকত। একদম আমি তোমাকে বলি শোনো, শূন্য কি দেনা আমাদের বিরুদ্ধে তো বলতো 34 বছরের ঋণ নিয়ে যে আপনারা দেনা করে গেছেন, দেনাকে ডুবিয়ে গেছেন নতুন সরকার। এখন সেই সরকার আমাদের থেকে 5 গুণ বেশি ঋণগ্রস্ত। আমি তোমাকে যে কথাটা বলি, মোরাল অফ দ্য স্টোরি কি, আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো আমি নিয়োগ করতে পারছি না বিকাশ বাবুদের জন্য, আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো আমার ভাড়ার টাকা নেই, তুমি ঘেউ ঘেউ করো না, তুমি ঘেউ ঘেউ করো না। এই কথাগুলো বারবার মাথায় রাখতে হবে এই রাজ্যের জনগণকে, যারা মানুষের কুকুরের সঙ্গে তুলনা করে। শোনাবো বিজয় শঙ্কর সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন, দুজনের কাছেই আসছি। বিজয় শঙ্কর সিনহা দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সাধারণ সম্পাদক তিনি রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আর সৈকত যে বক্তব্যের কথা বললেন সেই বক্তব্য আপনাদের শোনাবো, কথা দিচ্ছি। বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। দান, ভিক্ষা, অনুদান, ভাতা, এইভাবেই সরকার চলছে। দিয়ে দেবে না, পুজোতে চাঁদা দেবে, পুজোতে কন্ট্রিবিউট করবে, তাতে করে ভোট যে আলটিমেট বাড়বে না সেটা দিদিমণি নিজেও বুঝতে পারছেন। লয়্যালটি কেনা, তিনি বুঝতে পারছেন একটা অংশের মানুষ তাকে আর সমর্থন করতে রাজি নয়, তার ধাপ্পাটা ধরতে পারছে, তখন তিনি একটু রেটটা বাড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। এরপরে তো আরো টাকা বাড়িয়ে উনি বলতেই পারেন যে মূর্তির মুখের আদরটা তার মতো করতে হবে। এই দুর্নীতির টাকার পাহাড় দিকে না তাকিয়ে, দুর্নীতিতে না তাকিয়ে বলেছে দুর্গা পানে টাকা। এত যে চোর ধরা পড়লো দিদি, তাদের থেকে বলুন না টাকা দিতে, তাদের তো নস্যি এগুলো। আপনি কোষাগার থেকে টাকা না দিয়ে এই চোরদেরকে বলুন এক একটা এলাকায় যারা চুরি করেছে এই সুযোগ পুণ্য আদায়ের, এই পুণ্য আদায়ের সুযোগে এই চোররা যদি ডোনেট করতে আরম্ভ করে, সরকারি তহবিল বাঁচে, পুজোর টাকাও বাঁচে। বাংলার অর্থনীতিকে সচল রাখার, বাংলার মোট উৎপাদনের কত পার্সেন্ট শুধু পুজো থেকে আসে, অর্থনীতি কত হাজার কোটি টাকার, এটা তারা দেখুন। ফলে নিশ্চয়ই আমাদের ভাড়ারে ঘাটতি আছে, কিন্তু পুজোটাকে যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, শহর থেকে গ্রাম, কত লক্ষ পরিবারের হাতে টাকা পৌঁছবে, আয় বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, এটা দেখছেন না? একদিকে কর্মসংস্থানের বার্তা রাজ্যের শাসক দলের, অন্যদিকে পাশাপাশি অনেকগুলো জায়গা অনেকগুলো প্রশ্ন চলে আসছে। যারা যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শঙ্করদেব পান্ডা রয়েছেন, বৈশ্বনাথ চ্যাটার্জি রয়েছেন, সৈকত গিরি রয়েছেন, কাজী মাসুম আক্তার এবং বিজয় শঙ্কর সিনহা। আমি সরাসরি বিজয়বাবু আপনার কাছে আসি। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন করছেন, পথে নেমে ডিএর দাবি, নিয়োগ নিয়ে আন্দোলন দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, ডিএর দাবিতে আন্দোলন। এখনো পর্যন্ত আশ্বাস কি পাওয়া গেছে, চালু হয়েছে কোথাও? এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আপনারা? কোর্টের তরফ থেকে তো নির্দেশ হয়ে গেছে। আমরা অনেকেই অনেক আলোচনা করলেন আর কি। এখানে মুখ্যমন্ত্রী বলছে যে ভাড়া শূন্য, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক সরকার থেকে, এবং যেভাবে অনুদানের পালা চলছে আর কি, এই অতীতে আমরা কোনোদিন দেখেছি? অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের নীতিই দায়ী এবং রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব থাকে, এবং পশ্চিমবাংলায় সব থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে এর মধ্যে, এবং তার জন্য যে বেতনের ক্ষয় হয় সেই জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তারপরে সব স্টেটগুলো তারাও হচ্ছে এই মহার্ঘ ভাতা ঘোষণা করে। সারা ভারতবর্ষের প্রায় সব স্টেট তারা আপডেট মহার্ঘ ভাতা পায়, দু একটা স্টেট ছাড়া। কিন্তু আমাদের এখানে এখন 31% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, এবং এইভাবে যদি দান খয়রাতি চলে, উৎসব মৎসব, খেলা মেলা, কার্নিভাল, একেবারে হলিউডের মতো খরচ। প্রায় 6 লক্ষ কোটি টাকা আপনাদের গেলাম, 5,35,000 কোটি টাকা সেখানে ঋণ হয়েছে, ম্যাক্সিমামটাই বাজার থেকে নেওয়া। এবং আমাদের 2009 সালে যে রূপারুল তৎকালীন সরকার দিয়েছিলেন, বামফ্রন্ট সরকার, সেই রূপারুলে আমাদের মহার্ঘ ভাতাকে আইনি অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। হাইকোর্ট সেটাকেই মান্যতা দিয়েছে, শিলমোহর দিয়েছে, যে 2009-এর যে আইনি স্বীকৃতি দিয়েছে মহার্ঘ ভাতা আইনি অধিকার, আমাদের ন্যায্য অধিকার। বিজয়বাবু, হাইকোর্টের নির্দেশের পর তো অনেকটা সময় কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো অগ্রগতি রয়েছে? হ্যাঁ, কেটে গেছে। হ্যাঁ, দিয়ে দেওয়া কি শুরু হয়েছে? অগ্রগতি তো হয়নি, আমরা দেখছি, কিন্তু আমরা আশ্বাস কিছুই না, কোনোদিনই দেয়নি।
এবং আমাদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে পাহাড় প্রমাণ, তার বিরুদ্ধে আমরা রাস্তাতে লড়াইতে আছি। এবং সেই লড়াই হচ্ছে 30 তারিখে, 30শে আগস্ট আমাদের শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা তারা হচ্ছে 2 ঘন্টার কর্মবিরতি করবে 11:30 থেকে 1:30 পর্যন্ত। এবং কর্মবিরতি করার মধ্য দিয়ে সরকারকে একটা হুঁশিয়ারি আমরা দেবো, তাতেও যদি সরকারের ইতিবাচক সাড়া না পাই, তাহলে ভবিষ্যতে আমরা প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার মতো আমাদের যারা রাজ্য কোষাগার থেকে বেতন পায় 25টা সংগঠন, আরও সংগঠনকে আমরা আহ্বান করব এবং ভবিষ্যতে আমরা প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার মতো কর্মসূচিতে যাব, সরকার যাতে বাধ্য হয়, সরকারকে বাধ্য করতে। এছাড়া কোনো উপায় নেই। সারা ভারতবর্ষে আপনারাও একটা জায়গাতে কোথাও আপনাদেরও হয়তো আপনারা যেটা বলছেন যে অর্থাৎ সেখান থেকে একটা কথাতেই আসি যে কোথাও তাহলে আন্দোলন করতে করতেও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আজকে লকেট চট্টোপাধ্যায় বিরোধী নেত্রী তিনিও এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন, সেটাও আমি শোনাবো। লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন এই প্রসঙ্গে একবার শোনাবো। মমতা ব্যানার্জি বলে যাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা থেকে নিয়ে চলে যাচ্ছে বলে আমরা দিয়ে দিতে পারছি না, আমরা কিছু করতে পারছি না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, উনি এই নিয়ে ধর্ণা দিচ্ছেন, উনি এই নিয়ে দিল্লি যাচ্ছেন। সেই টাকাগুলো কোত্থেকে আসছে? যখন ক্লাবকে 60,000 টাকা, আগে ছিল 50,000, এখন 60,000 করে দেওয়া হলো টাকাটা, যেগুলো দেখতে পাওয়া গেছে সেগুলো তো অলরেডি সিবিআই, ইডি বাজেয়াপ্ত করেছে। এগুলো দেখতে পাওয়া যায়নি, সেই দিক থেকে টাকা ভাগাভাগি করে ক্লাবগুলোকে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম মাসুম আক্তার যে কিছুদিন আগের ঘটনা, কলকাতার হেয়ার স্কুলের প্রধান শিক্ষক, তিনি বর্ধমানের বাসিন্দা, তিনি শিক্ষারত্ন উপাধি পেয়েছিলেন, যেটা আপনিও পেয়েছেন, শিক্ষারত্ন সম্মান পেয়েছেন আপনিও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শিক্ষারত্ন সম্মান পাওয়ার পরও শুধুমাত্র পেনশন না পেয়ে অবসাদে আত্মঘাতী হলেন তিনি। আমার বক্তব্য হচ্ছে এই বকেয়াগুলো, প্রাপ্যগুলো নিয়ে প্রশ্ন তোলা কি সত্যি সত্যি অপরাধ? প্রশ্ন তুললে কি তাহলে কোথাও দাগিয়ে দেওয়া হবে যে রাজনীতি চলছে? প্রশ্ন করার সঙ্গে, প্রশ্ন তোলার সঙ্গে, প্রাপ্য নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে কেন রাজনীতিকরণকে বারবার করে জুড়ে দেওয়া হবে? কেন প্রাপ্যের বিষয়ে প্রশ্ন তুললে তখন কোথাও অনুদানের সঙ্গে প্রাপ্যকে মিলিয়ে দেওয়া হবে? কাজী মাসুম আক্তার। গোটা রাজ্য জুড়ে একটা দীর্ঘশ্বাস চলছে শিক্ষা জগতে, শিক্ষক জগতে। দীর্ঘশ্বাস কিসের? আতঙ্কে। দীর্ঘশ্বাস কিসের? হতাশার, না পাওয়ার হতাশা। আর কিছু করলেই, কিছু বললেই যে কোনো সময় ট্রান্সফার হয়ে যাবে, ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, শোকজ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, তার আতঙ্ক। অজস্র উদাহরণ আছে। আমি নিজে তার বলি, আমি আত্মহত্যা করিনি। শুধুমাত্র সুনীলবাবু 3 বছর আর সহ্য করতে পারেনি। তিনি শিক্ষারত্ন ঘোষণা হওয়ার 6 দিনের মধ্যে তার বিরুদ্ধে ভিজিলেন্স। যে লোকটিকে 6 দিনের মধ্যে চুরির দায়ে ধরা হচ্ছে, তাকে তারা শিক্ষারত্ন দিল কেন? তারা শিক্ষারত্ন মূল্যায়ন যে করতে হয়, সেই মূল্যায়নের মাপকাঠিতে কোথাও গণ্ডগোল নাকি যাকে তাকে যখন তখন অসম্মান করা যাবে? তাহলে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ, শিক্ষারত্ন এইগুলো ছেড়ে খেলা, ফেক, হাস্যকর। আমি শিক্ষারত্ন পেয়েছি, আমার দুঃখ লাগছে, আমার লজ্জা লাগছে। সরকার যদি মনে করে আমার শিক্ষারত্ন ফিরিয়ে দিতে পারে। আমি মূল জায়গাটা আসছি, ইউনেস্কো নিয়ে যেটা সমস্যা হচ্ছে। ইউনেস্কো গত বছরে আমাদের দুর্গাপূজাকে সম্মান দিয়েছে, অত্যন্ত ভালো খবর। আমি বঙ্গবাসী, আমার ভালো লাগছে। আচ্ছা, সম্মান দিয়ে প্রথম পাইনি 2010 সালে পুরুলিয়ার ছৌ নাচ ইউনেস্কোর হেরিটেজ সম্মান পেয়েছে 2010 সালে। 2013 সালে মণিপুরের সংকীর্তন ইউনেস্কোর সম্মান পেয়েছে। 2014 সালে পাঞ্জাবের ঐতিহ্যবাহী পিতল ও তামার কারুকার্যের স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো। ওই তারা তো ছাত্রদেরকে রাস্তা নামিয়ে দেয়নি। আচ্ছা, ছাত্রদেরকে রাস্তা নামানোর মধ্যে কি আছে? না, মানে এই মিছিলে বলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে মিছিলে নামানোর জন্য, এবং আমার বক্তব্য হচ্ছে সেদিনকে পরীক্ষা রয়েছে, সেই বিষয় থেকে আমি এটাই বলতে যাচ্ছি। তাহলে পরীক্ষা রয়েছে হাফ ইয়ারলি, তাহলে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে পারে না। তাই কি তারা যেহেতু প্রতিবাদ করতে পারে, তারা টার্গেট। কারণ 29 আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত দ্বিতীয় পাবলিক পরীক্ষা গোটা রাজ্য জুড়ে চলছে। এই সময়ের মধ্যে 5ই আগস্ট স্কুল ছুটি, 4 আগস্ট রবিবার, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস স্কুল ছুটি, 4 সেপ্টেম্বর রবিবার,
1 সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা করার কথা, 12টার মধ্যে স্কুল ছুটি, সমস্ত স্কুলগুলো 12টার মধ্যে ছুটি, 10,000 ছাত্রকে রাস্তা নামাবে। আচ্ছা 10,000 ছাত্র যদি রাস্তা নামে, বৃষ্টি বাদলার দিন, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, গার্জেনদেরকে যদি এখন শিক্ষকরা নামাতে বলে, যদি কোনো বাচ্চার ক্ষতি হয় সে দায়িত্ব কে নেবে? এই পরীক্ষার যে ক্ষতি হয়ে গেল, ওই 7 দিনের মধ্যে 3 দিন চলে গেল, পরীক্ষাটা হবে করে? অর্থাৎ পরীক্ষাটা মুখ্য নয়, শিক্ষাটা মুখ্য নয়, তার ওই হেরিটেজ। আচ্ছা যারা ইউনেস্কো সম্মান দিয়েছে, ইউনেস্কো সম্মান দিলে আমাকে আবার রিটার্ন সম্মান দিতে হবে নাকি? অর্থাৎ নোবেল প্রাইজ যদি কেউ পায় তাহলে তাদেরকে নোবেলটা আবার সম্মান দিতে হবে? আমি পদ্মশ্রী পেয়েছি, তাই কি ভারত সরকারকে আমাকে সম্মান দিতে হবে নাকি? আমি শিক্ষারত্ন পেয়েছি, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের প্রদান করতে হবে নাকি? সম্মান কেন দেবে ইউনেস্কো? ইউনেস্কো মনে করেছে আমি যোগ্য, আমাদের দুর্গাপূজার যোগ্য, তাহলে কিন্তু রিটার্ন গিফট দিতে হবে নাকি? রিটার্ন গিফট নাকি এটা নিয়ে লোকের মধ্যে উৎসাহ তৈরি করে দেখো আমরা কি করে দিয়েছি? তাহলে তো পাঞ্জাবও বলতে পারতো, পাঞ্জাবও তো ছাত্রদের রাস্তায় নামাতে পারতো, মণিপুর তো ছাত্রদের নামাতে পারতো। তাহলে শিক্ষার দরকার নেই? একদিকে শিক্ষার বছর আপনি বলছেন গান্ধী মূর্তির পদদেশ, না শিক্ষকরা শুধু গান্ধী মূর্তির পদদেশে বসে নেই, মাতঙ্গিরি হাজরা মূর্তির তলায় 4টে শিক্ষকদের গ্রুপ বসে আছে, আপার প্রাইমারি, প্রাইমারি টেট, একদম স্কুলের গ্রুপ ডি, গ্রুপ সি এবং সরকারি কর্মীদের গ্রুপ ডি, 4টে মঞ্চ তৈরি হয়েছে যেখানে আমি গত পরশু গিয়েছিলাম। মাতঙ্গিরি হাজরাটাকেও আপনারা দেখুন, শুধু গান্ধী মূর্তি নয়, কোটা শিক্ষক রয়েছে, বকেয়া যেগুলো রয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষারত্ন নিয়ে প্রশ্ন উঠছিল যে 6 দিন আগে যাকে শিক্ষারত্ন দেওয়া হয় 6 দিন পর কি করে মনে হয় যে তার বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করার দরকার? আমি আবারও ফিরে আসি শঙ্কুর কাছে, শঙ্কু হাত তুলেছেন। এইগুলোর সঙ্গে কোথাও কি এই অনুদানকে কোথাও আমরা একই সারিতে বসিয়ে দিচ্ছি নাকি ঐতিহ্য বা হেরিটেজ বলে সেটাকে সামনে রেখে, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে মাসুম আক্তার, তার তো কোনো রিটার্ন গিফট হয় না, অর্থাৎ সেটার জন্য আবার আলাদা করে তার একটা মিছিল করা, হঠাৎ করে পুরো জিনিসটাকে স্রোত, মানে আপনারা অভিযোগ করছেন যে কোথাও বিষয় থেকে দৃষ্টি ঘোরাবার জন্য সবকিছু রাতারাতি হয়তো রাস্তায় নেমে দেওয়া। এই সেলিব্রেশন, উদযাপন, উৎসব তো উৎসবের মতো চলবে, উৎসব সবার, কিন্তু সেই জায়গা থেকেই যে প্রশ্নগুলো মানুষ যারা তুলছেন বিজয়বাবুরা, সবার জন্য তাহলে হোক, সবার জন্য তাহলে ব্যবস্থা নেওয়া হোক, তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হোক, তাহলে প্রায়োরিটি ঠিক করা হোক, কোনটাকে অগ্রাধিকার দেবে ঠিক করা হোক, সেগুলো কি অগ্রাধিকার পাচ্ছে না? শঙ্কু, দেখুন বিরোধী দলনেতা অলরেডি একটা অলরেডি আরটিআই করেছেন এবং পরে দরকার হলে আমরা সেটা উত্তর না পেলে রিটেও যাব। বিরোধী দলনেতা নির্দিষ্ট করে জানিয়েছেন এবং আমরাও জানতে চাই যে বিগত বছরগুলোতে কোন কোন ক্লাবকে কত টাকা দেওয়া হয়েছে এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেট গভর্নমেন্ট নিয়েছে কিনা এবং তার প্রপার ইউটিলাইজেশন হয়েছে কিনা। কারণ সাধারণ মানুষের এত টাকা যাচ্ছে, এতগুলো ক্লাব যাচ্ছে, এনারা এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছেন। এক, এই টাকা ক্লাবগুলোকে দিতে চেয়েছেন যাতে ক্লাবরা, ক্লাবের ছেলেরা আগামী দিনে ড্যাং ড্যাং করে এদের ইলেকশনের ক্যাডার হয়ে কাজ করে। 2, খুব নির্দিষ্ট করে ক্লাবগুলোকে পরে যে সমস্ত ক্লাব এদের কথা শুনবেন না, বলবে ভাই 60,000 টাকা নিয়েছিলে, কোথায় খরচা করেছো হিসেব দাও, তোমাকে নোটিশ করব, তোমাকে ডাকবো, তোমাকে ডিস্টারবেন্স দেবো যাতে তুমি লাইনে থাকো। আর 3, মোস্ট ইম্পর্টেন্টলি এনারা করতে চেয়েছেন, কারণ বিরোধীরা বলবে খাবার পাচ্ছে না লোকে, আপনি এই সব করছেন, এসব বললেই এনারা হই হই করে নেমে পড়বেন, বলবেন দুর্গাপূজার বিরোধিতা করছেন। আর 4, এই সময় এটা লঞ্চ করা হয়েছে পুরোপুরি প্ল্যান্টফুলি, যাতে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় যে কি বিশাল দুর্নীতি, কোটি কোটি টাকা এদের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই বিষয়টা মানুষের দৃষ্টির থেকে বাইরে নিয়ে যাওয়া যায়। আপনি জেনে রাখুন এটা এত সহজে মুখ্যমন্ত্রীর বক্তব্য কিছুদিন আগে সৈকত বলছিলেন যে ডিএর বিষয় নিয়ে তখন মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন ঘেউ ঘেউ। আমি আপনার কাছে আসি, সবকিছু নিয়ে প্রেক্ষিতে কি বলবেন যে সত্যি সত্যি কি এগুলোর এই দুটো বিষয়কে একই জায়গাতে ফেলার কোনো দরকার নেই, কিন্তু বকেয়া প্রাপ্য এই নিয়ে তো প্রশ্ন করার জায়গা রয়েছে সাধারণ মানুষের, বাংলার মানুষের। না, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দুর্গা কমিটিগুলোকে অনুদান দেওয়াটা, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবকে গ্লোরিফাই করাটা যদি রাজ্য সরকারের ভুল হয় তাহলে তো আমাদের কিছু বলার নেই। সমস্ত ক্লাব কমিটিগুলো তাকে অভিনন্দন জানাচ্ছে। আজকে এখানে বলছে যে একটু দেখুন, আপনাদের কথার মাঝখানে বলি এতক্ষণ ধরে সমালোচনা, আপনি তো বললেন আপনারা এতক্ষণ ধরে বলেছেন, আপনারা এতক্ষণ ধরে বলেছেন সমালোচনা করেছেন, পুরুলিয়া ছৌ নাচ থেকে বাংলা নয়, ওটাও তো বাংলা। বিজেপি দেশটাকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। বিজেপি আমাদের বকেয়া টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, এটাতে লকেট চট্টোপাধ্যায় বলছে যে সেই টাকা
দিচ্ছে না বলে এদেরকে কেন আজকে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবের অনুদান দেওয়া হচ্ছে দুর্গাপুজোতে, তাতে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হেয় করতে হবে বলে ওনারা নানান ধরনের চিন্তা করে নানান ধরনের যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। এই যুক্তি ধোপে টিকবে না। বাঙালিরা এই দুর্গা পুজোকে, তাদের প্রাণের পুজোকে তারা এটাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবে। এবং কালকে যখন ইন্ডোর স্টেডিয়ামে পরশুদিন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হল করতালিতে ফেটে পড়েছে দুর্গা পুজোর কমিটির লোকেরা। তাকে তাদের আবারও বলছি, এই করতালির সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের হাসি ফোটানোর প্রচেষ্টা, এই নিয়ে প্রশ্ন তোলা কি অপরাধ? সৈকত 30 সেকেন্ড শেষ করবো, ডিবেট শেষ করবো। সৈকত বলছি, আসলে সরকারের প্রায়োরিটিটা কি? সরকারের প্রায়োরিটি হচ্ছে যাতে দিয়ে দিতে না হয়, তার জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা লড়াই খরচ করা। রাজ্য সরকারের প্রায়োরিটি কি? এসএসসি প্রাইমারি ফোরেদের আড়াল করতে, আইনি লড়াই লড়তে কোটি কোটি টাকা খরচ করা। সরকারের প্রায়োরিটি কি? ঢালাও মদের লাইসেন্স দেওয়া, স্কুলে শিক্ষকের অভাবে স্কুলে তালা পড়া। আসলে ঠিক যেভাবে হিন্দু ধর্মের টাকা বিজেপি নেয়, ঠিকভাবে দুর্গাপুজোর টাকা তৃণমূল নেওয়ার চেষ্টা করছে। আসলে 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 ধর্ম নিয়ে রাজনীতি, পুজো নিয়ে রাজনীতি দুটো দল করছে। আমি বারবার বলছি যে এই সবকিছুর মধ্যে রাজনীতি না খুঁজলেই নয়, সবকিছুর মধ্যে রাজনীতি না খুঁজলেই কি নয়। অনেক ধন্যবাদ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি এখানেই। সবকিছুর মধ্যে রাজনীতি কি সত্যি সত্যি না খুঁজলেই নয়, এই প্রশ্নটা রাখলাম দর্শকের জন্য। তবে তারপর ব্রেক নেওয়ার আগে আমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। তাহলে আসানসোল আদালতের বিচারককে হুমকি, কিছুক্ষণ আগে একটি খবর দেখিয়েছিলাম আমরা, হুমকি দিয়েছে বিজেপি। প্রতিক্রিয়া জানালেন অনুব্রত মণ্ডল। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল তিনি বললেন যে হুমকি দিয়েছে বিজেপি। কি বললেন অনুব্রত মণ্ডল? এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের, শোনাবো কি বললেন তিনি। ওটা বিজেপি করেছে, উনি বললেন বিজেপি করেছে। ভাস্কর রয়েছে, ভাস্কর। অনুব্রত মণ্ডল তিনি বেশ কয়েকবার বললেন ওটা বিজেপি করেছে, বিজেপি করেছে। ভাস্কর, একেবারে স্বর্ণালী, দেখো অনুব্রত মণ্ডল আবারও বিস্ফোরক মন্তব্য করলেন। আসানসোলের স্পেশাল যে সিবিআই কোর্ট, তার যে বিচারক, সেই বিচারক আজকে অভিযোগ জানান যে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে যদি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন তিনি গ্রাহ্য না করেন তাহলে তার গোটা পরিবারকে এনডিপিএস অ্যাক্টে, অর্থাৎ মাদক যে কেস, সেই কেসে ফাঁসি দেওয়া হবে। সেই চিঠি আমরা দেখিয়েছি। আমি একবার খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নিয়ে নেব। স্টুডিও যেতে রয়েছেন শঙ্কুদেব পান্ডা। আপনারা চিঠি লিখিয়েছেন, এটা যে অভিযোগ করলেন আপনারাই চিঠি লিখিয়েছেন। দেখুন, যার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ, হ্যাঁ, তার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তবে শুধু এটুকুই বলবো যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তৃণমূলই এসব করেছে সরাসরি, যাতে যে গাঁজা কেস এতদিন মানুষের বিরুদ্ধে ব্যবহার হতো, এখন সেই গাঁজা কেসের জ্বালা কি সেটা অনুভব করছে। আপনারা তো মিথ্যে বলবেন, হাইকোর্ট ঘেরাও করে বসেছিলেন, হাইকোর্ট ঘেরাও করে বসেছিলেন। এই খবরে অবশ্যই নজর রাখবো এবং অবশ্যই এর পরেও এর কন্টিনিউয়েশন কি আসছে আপডেট আপনাদেরকে জানাবো। তবে সময় একটা বিরতি, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত। একটু পরেই দেখুন জবাব চায় বাংলা। আজ দেখুন শুধু ময়ূকের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার।